একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই। এরপরে গেছে প্রফেসর ইউনূসের কাছে, আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু। আমি কালে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে ওই। যাই হোক, সে প্রফেসর ইউনূসের কাছে প্রথম থেকে যে একই কথা জ্ঞান করছে। আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন একের পর এক এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো। তারা বাসে আগুন দিয়ে, পেট্রোল বোমা মেরে, গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি জামাতের উপরে দোষ চাপানোর একটা হীন চক্রান্ত আমরা তখন লক্ষ্য করেছি। বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা সাবধান, তোমরা পালানোর জায়গা পাবে না। শিবির যাকে ধরে সে পালানোর জায়গা পায় না। শিবির হাসিনার গায়ে হাত দিয়েছে, হাসিনা পালানোর জায়গা পায়নি। তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিনবে। তো মুজিব সদাদের নতুন আব্বা ওয়াকার সাহেব বাড়ি খাইছেন, বাড়ি বাড়ি বাড়ি। ওয়াকার সাহেব 3টা বাড়ি খাইছেন। বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায়, সাগায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল, তো 3টা প্ল্যান করেছিল। সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে, আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়ে নি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তাহলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা। কি সেই ঘটনা ছিল? ওয়াকার সাহেব এর আগে সাবেক সিইসি হাবিবুল আহলের সাথে দেখা কইরা তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট, জেনে গেছে সবাই। পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে। যাই হোক, কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতিরে? এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল। তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো? আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনার পারিবারিক পরিচয়। ওনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী। একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, 2টা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা। তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশতিয়াক আহমেদ সাহেব, উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, আবার ওকালতি করেছেন। আবার প্রধান বিচারপতির মা একজন জাদরেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রফেসর সুফিয়া আহমেদ। উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক। আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি, উনি আইনশাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিএ এমএ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে 2nd পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন। তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার গেছে এই প্রস্তাব নিয়ে, ব্যাককল তো গাছে ধরে। তো প্রধান বিচারপতি পত্র পাঠে তারা বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য, তার বোনের জামাই এই জেনারেলকে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল। বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই ছলচাতুরি কইরা নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে। 111 তো এমনি এমনি হয় নাই। বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল, এটা আওয়ামী লীগ মানে নাই, মানার কথাও না। এই জন্য কিন্তু 111 ঘটতে পারছিল, এটা কিন্তু বিএনপির দোষ আছে। তো যাই হোক, এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যা উৎখাত করতে 15 বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, গুম হইতে হয়েছে, আহত হয়েছেন অগণিত। পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে, যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া, বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে। কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার। এই বুদ্ধি যে কে দিছে কে জানে। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায়, এই বিষয়টা শুধু সংবিধান, আইন, আদালত বা দালিলিক বিষয় না, এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয়, নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করে পৃথক সনদে স্বাক্ষর এবং তার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। 25 বছর পর 3/4 সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে। একই সাথে ওয়াকার তারেক লেসপেন্সারকে পাঠিয়েছিল অ্যাটর্নি জেনারেলের কাছে, মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে, তারেক লেসপেন্সারকে পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য। আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকার সাহেব প্রধান বিচারপতির বাসায়, আমরা তো আসিফ ভাই ঘাস খাই না, তাই না? উষ্টা খাইলে তো আপনার সরকারি উষ্টা খাইতো। যাই হোক, এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির 1 বছরও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি। ধরছে বলেন? একজনকে ধরছে? পারেনি। ধরছে যেটা পুলিশ ধরছে। বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার। তারপর সে গেছে সুপ্পুর কাছে, মানে ওয়াকার গেছে সুপ্পুর কাছে। কেন গেছে সুপ্পুর কাছে? উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপ্পুকে রাজি করেন। কিন্তু গত কয়েক মাস সুপ্পু তো ঘর থেকেই বের হয়নি। এই প্রস্তাবে সাড়া দিতে সময় চাইছেন। কইছেন জেনারেল সাহেব আপনার হার্টে তো স্টেন্টিং করা আছে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন। আবার নিজের ভুড়ির দিকে ইঙ্গিত কইরা সুপ্পু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হয়েছে যে এর ওজন শরীরের নিম্নাংশ নিতে পারতেছে না, নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে, তখন আমাদেরকে দিয়ে জরুরি অবস্থা চালানো যাবে না। তো ওয়াকারের এক কুরকুরানি উঠেছিল কেন? কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে। একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই। এরপরে গেছে প্রফেসর ইউনূসের কাছে, আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু। আমি কালে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে ওই। যাই হোক,
সে প্রফেসর ইউনূসের কাছে প্রথম থেকে যে একই কথা জ্ঞান জ্ঞান করছে, সেটা কি জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি। গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল। এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায়, মানে মার্শাল ল কোর্টে করতে চায়, কিন্তু সেনা আইনে গুম কোনো অপরাধ হিসেবে চিহ্নিত না। ফলে ওইখানে যদি এটার বিচার হয় তাহলে বিচার হবে না, ছাড়া পেয়ে যাবে, প্রহসনে পরিণত হবে এই বিচার। তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে, এছাড়া অন্য কোথাও সম্ভব না। তো ওয়াকার যখনই প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে যায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে। তো প্রফেসর ইউনূস বলে দিছে সাক্ষাতের সময়, সাফ জানাই দিছে যে এটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না। তো এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে। গণঅভ্যুত্থান পরবর্তীকালে গত 1 বছরে গুম, খুন, দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব। বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল, দুর্বৃত্ত জেনারেল, যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে, এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে আছে। প্রফেসর ইউনূসকে ওয়াকার কইছে যে স্যার বুঝাবে, কান দেবেন না, সেনাবাহিনী আপনার সাথে আছে। প্রফেসর ইউনূস মনে হয় জানে না যে হাবিবুল্লাহ আলের কাছে ঘুটু করতে গেছিল ওয়াকার সাহেব, প্রধান বিচারপতিকে আলাপ করেছে, সেটা মনে হয় প্রফেসর ইউনূস জানে না। মানে কেমন ব্যাকুব, কেমন ব্যাককল দেখেন। ওয়াকার এটা বুঝার মতো লায়ক হয় নাই যে সে কিছু কইরা ঘুটু কইরা সামলাইতে পারবে না। সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না। ওয়াকার সাহেব, আমি কিন্তু মেলা দিন থেকে সাবধান করেছি, এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি, আর মেন বাড়িকে ওরা ফাউল করেন না। সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না, সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার, সেই সৈনিক যারা আজও বুক চিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে। এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েশ কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে। খুব খেয়াল, যারা ষড়যন্ত্র করবে, যাদের হাত হাসিনার জন্য নিষ্পিস করবে, যারা ইন্ডিয়ার ইশারায় দেশ বিক্রি করতে চাইবে, তাদের শেষ হবে একটা জায়গায়, ইতিহাসের আস্থা করে আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে, তরুণদের হাতে, স্বাধীন মানুষদের হাতে। তাই ওয়াকার সাহেব, আপনার নিষ্পিসানি থামান। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। জয় হবে বাংলাদেশের, জয় হবে বর্ষা বিপ্লবের। ঘুটু করা থামান, খালেদ মোশাররফ হয়ে যায় না, পরে কইয়ের না ওয়াকার সাহেব, সাবধান করি নাই। বাংলাদেশের রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা শুরু হয়েছে। এই সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই, ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই, তাহলে এখানে ভালো কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না, বরং এখানে অশুভ লক্ষণ, অশুভ শক্তির এক অশুভ পাঁয়তারা আমরা এখানে লক্ষ্য করছি। আমরা প্রথমে শুরু করতে পারি আগুন কাণ্ড দিয়ে। এই কয়েকদিনের ভিতরে পরপর কয়েক জায়গায়, যেমন প্রথমে শুরু হলো মিরপুর 6 নম্বর একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে দিয়ে, এই মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে প্রায় 16 জন আগুনে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা একটা আন্তর্জাতিক অঞ্চল এবং শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জন্য এটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা। সেই জায়গার কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত তিনি কোথাও এক জায়গায় ফোন দিয়ে বলছেন যে বস, আমরা নিরাপদে আমাদের লোকজনকে সরিয়ে দিতে পেরেছি। এবং এটি ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। ইদানিং ইউটিউবের বেশি বাড়াবাড়ির কারণে প্রুফগুলো আমি দিতে পারছি না, তবে যেগুলো বলছি এর প্রত্যেকটিরই কিন্তু প্রমাণ আছে। কে সেই ব্যক্তি, তিনি কোথায় কথা বলছিলেন, তাকে এখনো শনাক্তও করা হয়নি, গ্রেপ্তারও করা হয়নি। এরপরে চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে একের পর এক অগ্নিকাণ্ড, অগ্নি দুর্ঘটনা, আমাদের বাংলাদেশে এই অগ্নি নির্বাপনের ব্যবস্থাতে অত্যন্ত অপ্রতুল, সেটা আমরা স্বীকার করছি। এটা দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে, কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন একের পর এক এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো। তারা বাসে আগুন দিয়ে, পেট্রোল বোমা মেরে, গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি জামাতের উপরে দোষ চাপানোর একটা হীন চক্রান্ত আমরা তখন লক্ষ্য করেছি, এবং এটি ধরাও পড়েছে, প্রমাণও হয়ে গেছে যে সরকার নিজেই, তৎকালীন সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট, সে নিজেই এই কাজটি করেছে। এরা যখন ক্ষমতায় থাকে তখনও আগুন সন্ত্রাস নিয়ে খেলা করে, আগুন দিয়ে অন্যজনকে সাহায্য করতে চায়, আবার যখন ক্ষমতার থেকে দূরে সরে যায় তখনও আগুন দিয়ে ফায়দা লুটতে চায়। এই দল, এটা হচ্ছে আওয়ামী লীগ। এই আগুনগুলো শুধু যে আওয়ামী লীগ একা দিয়েছে, এখানে যে অন্য কারো হাত নাই, অন্য কারো ইন্ধনে যেটি হয় নাই, এর প্রমাণ কি? এতে কোনো নিশ্চয়তা নাই। অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে এটি কাউকে খুশি করার জন্য, এবং স্পষ্টভাবে যদি আমরা বলতে পারি আমাদের সীমান্তের ওপারের দেশটিকে খুশি করার জন্য, তাদেরকে কোনো একটা বার্তা দেওয়ার জন্য হয়তো এই কাজটি করা হচ্ছে। তার প্রমাণ আছে, কারণ এই ঘটনাগুলো ঘটেছে কবে? যেদিন থেকে সেনাবাহিনীর যে 25 জন জেনারেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে, এরপর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটলো। সুতরাং আমরা বুঝতে পারি যেখানে কোনো দুর্ঘটনা ঘটছে, কোনো কিন্তু রয়েছে এখানে। এই যে আগুন কাণ্ড, এরপরে আমরা দেখছি এই ঘটনার সাথে বিএনপি একের পর এক বিভিন্ন জায়গায় ইসলামপন্থী লোকদের উপরে
তারা হামলা এবং আক্রমণ করছে। নিজেরা তো করছেই, এটা তারা 5 আগস্টের পর থেকে নিজেরা নিজেদের ভিতরে মারামারি করে ফেসাদ করে এ পর্যন্ত প্রায় 200-র অধিক তারা নাই হয়ে গেছে, দুনিয়ার বুক থেকে তারা বিদায় নিয়েছে। প্রতিপক্ষ মানে একই দলের একজন আরেকজনকে এইভাবে। এরপর এখন যেটা শুরু করেছে ওইটার পাশাপাশি এখন যেটা শুরু করেছে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এই জায়গাগুলোতে তারা আক্রমণ শুরু করেছে। আপনারা দেখেছেন যে মাদ্রাসায় দাওয়াত না পেয়ে সেখানে গিয়ে ভাতগুলো খেয়ে ফেলেছে, খাবারগুলো খেয়ে ফেলেছে সব। আজকে যে নেককারজনক ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের একটি মসজিদে, সেখানে ইসলামী ছাত্র শিবির কোরআন ক্লাস করছিল, কোরআনের একটি প্রশিক্ষণ দারসুল কোরআন প্রোগ্রাম পরিচালনা করছিল। সেখানে গিয়ে যুবদলের ফারুক নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে কয়েকশো বিএনপি নেতাকর্মী গিয়ে সেখানে আক্রমণ চালায় এবং কয়েকজনকে মারাত্মকভাবে আহত করেছে। কিসের লক্ষণ এগুলো? ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় উপাসনালয়ে, মসজিদ, মাদ্রাসায় ইসলামপন্থী লোকদের উপরে আক্রমণ করা, এটি কি বার্তা দেয়? এখানেও মনে হচ্ছে কাউকে না কাউকে খুশি করার জন্য এই কাজটি করা হচ্ছে। ওই আগুনের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে, একটা যোগসূত্র রয়েছে। অর্থাৎ যারা আগুন দিচ্ছে তারা হয়তো এদেরকে বলতে চাচ্ছে যে তোমরা যদি আমাদের মন পেতে চাও তাহলে এই যারা ইসলামের কথা বলে বাংলাদেশে তাদেরকে সাইজ করতে হবে। এর প্রমাণ আছে। এই যে মেয়েটা দেখুন, যে মেয়েটা ওই যে ফরাদের বিরুদ্ধে মামলা করেছিল, রিট করেছিল, আমি আগেই আপনাদের বলেছি বাম মানেই আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানেই ভারত। বামদের থেকে বাংলাদেশের মানুষ যদি সচেতন না হতে পারে, সাবধান হতে না পারে, তাহলে বাংলাদেশ আবার যে ওরকম ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল হাসিনা, ওরকম করে দেবে। এই মেয়ে বলছে যে যারা ভারত বিরোধিতা, যাদের রাজনীতি কোথায় কোথায় যারা ভারত বিরোধিতা করে, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো দরকার নেই, কোনো অধিকার নেই। চিন্তা করতে পেরেছেন? বাংলাদেশে থেকে এই ধরনের কথা। সুতরাং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভারত এখানে লোক লাগিয়ে দিয়েছে, তার এজেন্ট একেবারে পুরো মাত্রায় সর্বশক্তি নিয়োগ করে লাগিয়ে দিয়েছে। একদিকে তারা ভারত বিরোধী যারা তাদের কুপাচ্ছে, একদিকে যারা ভারত বিরোধী তাদের ঠেঙাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আর একটা গ্রুপ দিয়ে মসজিদে হামলা চালাচ্ছে, মসজিদের মুসল্লিদের উপরে হামলা চালাচ্ছে, মাদ্রাসার উপরে হামলা চালাচ্ছে, যারা নামাজ কালাম পড়ে, ধর্মীয় কাজকর্ম যারা করে এদের উপরে হামলা চালাচ্ছে, আহত করাচ্ছে। একই সূত্রে কথা। আবার সর্বশেষ সবচেয়ে শক্তিশালী প্রমাণ যেটা, এই বর্তমান ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী দোসরদের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আমার দেশ পত্রিকা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সৈনিক মাহমুদুর রহমান, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করে গেছেন, কারো রক্তচক্ষু তিনি ভয় পান নাই। সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ, সেই পত্রিকার একজন রিপোর্টারকে বিএনপির লোকজন, বিএনপির গুলশান কার্যালয়ের ভিতরে, দলীয় কার্যালয়ের ভিতরে তাকে বেদম প্রহার করেছে, পিটিয়ে তাকে আহত করেছে। দেখুন, সুতরাং এই সবগুলো আমাদের কাছে মনে হচ্ছে এক সূত্রে গাথা, কাউকে খুশি করার জন্য। এবং সেটি অলরেডি কিন্তু বের হয়ে গেছে। দেখুন, এই যে ওই সীমান্ত পারের দেশটিকে খুশি করার জন্য, তাদেরকে খুশি করে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সুতরাং এই কাজগুলো করে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছাড়া যতটুকু আওয়ামীপনা করা যায় তার সবটুকু তারা ইতিমধ্যেই বাস্তবায়ন করে ফেলেছে। এখন যতটুকু বাকি আছে ততটুকু তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে, সরকার গঠন করার পরে, হয়তো নির্বাচনে যদি তারা সরকার গঠন করতে পারে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে বাকি যে 16 কলা আছে আওয়ামী চরিত্রের, সেইটুকু তারা শতভাগ পূরণ করবে এবং বাংলাদেশের জনগণ নব্য আওয়ামী লীগকে দেখবে। এই অপেক্ষায় হয়তো আমাদেরকে দিনাতিপাত করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোলপাড় সৃষ্টি করে দিবে। যদি নোয়াখালীতে শিবিরের কোরআন ক্লাসের উপর হামলাকারী, ইসলাম বিরোধী, কোরআনের শত্রু বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, পুরো বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নড়ে চড়ে বসেছে, জেগে উঠছে। অতএব বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা সাবধান, তোমরা পালানোর জায়গা পাবে না। শিবির যাকে ধরে সে পালানোর জায়গা পায় না। শিবির হাসিনার গায়ে হাত দিয়েছে, হাসিনা পালানোর জায়গা পায়নি। যেটা করেছে হাসিনা ওটাকে পালানো বলে না, ওটাকে বলে অন্য কিছু। তো শিবির যাকে ধরে তার যে কি অবস্থা হয় এটা হাসিনা থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত। এখন শিবিরের উপর তো হাসিনা দেশি বিদেশি নানান শক্তি ব্যবহার করে নির্যাতন করেছে, ভারতীয় শক্তি নির্যাতন করেছে শিবিরের উপর, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, ডিজিএফআই সবাই নির্যাতন করেছে। কিন্তু বিএনপি তো ওইভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে নির্যাতন করতে পারবে না। কিছু ছাত্রী আর সন্ত্রাসী কোরআনের গায়ে হাত দিতে পারবে, মসজিদের গায়ে লাগতে দিতে পারবে। একদিকে ওরা আল্লাহর গজবে ধ্বংস হবে, আর শিবিরের উত্তম মাধ্যম যা সেটা ফ্রি। এই শিবির কোরআনের জন্য রক্ত দিয়েছে, এটা নতুন কিছু নয়। শিবির কোরআন দিবস পালন করে কোরআনের জন্য রক্ত দিয়ে, আর সেই দারসুল কোরআনে হামলা করে বিএনপি শিবিরের ইতিহাসে একটা নতুন অধ্যায় রচনা করেছে। এই বিএনপি ছাত্রদলকে শিবির ছাড়বে না। দর্শক,
কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম হামলায় জড়িতদের গ্রেপ্তার 24 ঘন্টার আলটিমেটাম ছাত্র শিবিরে। এবং 24 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি তো বলেছি সবকিছু তো আর ঘোষণা দিয়ে করবে না। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ, আর একটা হচ্ছে আইনি প্রতিকার। তো রাজনৈতিক প্রতিরোধ কিভাবে হবে এটা কেউ বুঝতেই পারবে না। কোরআনের গায়ে যে সব পান্ডা হামলা করেছো, এখনো যে সব জায়গায় বিএনপির ধৈঞ্চা নেতারা হামলা করো, তোমাদের কোন জায়গায় কি হয়ে যায় তোমরা কল্পনাও করবে না। আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে, তোমার হাত পা অবাস হয়ে যাবে, তোমার মুখ লেগে যাবে, তুমি কথা বলতে পারবে না, তুমি বোবা হয়ে যাবা। আর শিবির কিভাবে কোন জায়গায় তোমায় খেয়ে দিবে, মায়ের দেওয়ার দরকার নাই, তোমার রাজনীতি জয় বাংলা করে দিয়ে দিবে, তুমি কল্পনাও করতে পারবে না কোন জায়গায় ধরা খাবা। এর মানে এই নয় যে শিবির তোমাকে মারবে। শিবির যদি তোমাদের উপর গুপ্ত হামলার উদ্যোগ নেয় তোমরা কেউ বাঁচতে পারবে না, কিন্তু শিবির সেটা করবে না। শিবির কি করবে? ওই যে তোমাদের উপর আল্লাহর গজব করবে, সেই দোয়া করবে। আর রাজনৈতিক কিছু শাস্তি তোমাদের পেতে হবে। সেটা হচ্ছে কিভাবে, আমি একটু ধারণা দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির, ছাত্রলীগের অতি উৎসাহী যারা শিবিরের উপর ভয়ানক নির্যাতন করতো, এদের কাউকে কাউকে মার দিত। কিভাবে মার দিত জানেন? শিবির তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রকার নিষিদ্ধ ছিল, তাহলে মার দিত কিভাবে? ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগকে মার দিত, বরিশাল গ্রুপ দিয়ে ময়মনসিংহ গ্রুপকে পিটাইতো। আর ওই গ্রুপে দ্বন্দ্বের সময় যে মারাত্মক শিবির বিদ্বেষী ছিল ওকে চাচা দিত। এরকম অনেক ঘটনা আছে। এখন এই যে বিএনপির যারা সন্ত্রাসী করো, তোমাদের আরেক গ্রুপ তোমাদের পিটাবে, শিবিরকে লাগবে না। ছাত্রদলকে সাহায্য করতে শিবির লাগবে না, ছাত্রদল এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপ সাহায্য করতে পারে। তো তোমরা কল্পনা করতে পারবে না কত বহুমুখী বিপদে পড়বা এই সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই। তো শিবির 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, তোমরা পালাও যে যেখান থেকে পারো, নইলে তোমাদের করুণ পরিণতি হতে পারে। শিবিরের আলটিমেটাম হেলাফেল আলটিমেটাম নয়, আর এটা কোনো ফেসিস্ট বা ফেসিজমের সময় নয় যে আলটিমেটাম গুরুত্বহীন না। এই আলটিমেটাম তাৎপর্যপূর্ণ, কার্যকর। পুরো বাংলাদেশে শিবির রাজপথে নেমে গিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশে শিবির রাজপথে নেমেছে। এবং কোনো রাগঢাক না যে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে মিছিল, এরকম না, বিএনপির কোরআন অবমাননার বিরুদ্ধে মিছিল। এবং পুরো বাংলাদেশের থেকে বার্তা একটাই, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে খবর আছে। শিবির যা ঘটাবে কেউ কল্পনা করতে পারবে না, এবং এর দায় প্রশাসনকে নিতে হবে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে, কারণ এটা কোরআনের সাথে বেয়াদবি। অতএব বিএনপি সন্ত্রাসীরা পালাও, মাঠ ছেড়ে দাও। পুরো বাংলাদেশের শিবির, এমন কোন মসজিদ থাকবে না, আহলে হাদিস মসজিদ থেকে শুরু করে সুন্নি মসজিদ, বাংলাদেশের সমস্ত মসজিদ ইসলামী ছাত্র শিবির দারসুল কোরআন করবে, কোন শক্তি ঠেকাতে পারবে না। হ্যাঁ, বিএনপিও করুক দারসুল কোরআন, সমস্যা নাই তো। বিএনপি দোয়া প্রোগ্রাম করুক, কোনো সমস্যা নাই। ওলামা দলের সন্ত্রাসীরা এসে করুক, ওলামা দলের এগুলো বাটপার গাঞ্জাখোর হুজুর হলো, ওরা দারসুল কোরআন করুক, কেউ বাধা দিবে না। জামাত শিবির কোঅপারেট করবে। তো দর্শক, একদিকে শিবির আলটিমেটাম, আর একদিকে রাজপথ থেকে শিবিরের কঠিন বার্তা। নোয়াখালীতে ছাত্র শিবিরের কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি যুবদল সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্র শিবির ঢাকা মহানগর উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 20 অক্টোবর 2:15 বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, যিনি শিবিরের ভবিষ্যৎ সভাপতি নিশ্চিতভাবেই। আগামী বছর এই কয়েকদিন পরেই, মানে 1-1.5 মাস 2 মাস পরেই সেক্রেটারি হবেন, তারপরে বছর সভাপতি। শিবির তার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সভাপতি পেতে যাচ্ছে। সিবগাতুল্লাহ যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর পৌর সভাপতি আসিফ আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম। এই রিয়াজুল ইসলাম শিবিরের আরেক আইকন। শিবিরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতা হবে রিয়াজুল ইসলামরা। অসাধারণ মেধাবী ছেলে। সাদিক কায়েমের আরেক ভার্সন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্ভাব্য ভিপি এই রিয়াজুল, লিখে রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রমের কারণে দেশের ছাত্র সমাজের আস্থা অর্জন করেছে। শিক্ষার্থীরা শহর থেকে গ্রাম পর্যন্ত ছাত্র শিবির কার্যক্রমকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে কিনা তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের যেখানেই নির্বাচন হয় সেখানেই শিবিরের ভূমিদশ নয়, পাহাড় 10 বিজয়। তিনি বলেন, ছাত্র শিবির মেধাবীদের সংবর্ধনা দেয়, পাশাপাশি কোরআন শিক্ষার আয়োজন করে। নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি যুবদলের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তিনি বলেন, ইসলামী ছাত্র শিবির সবসময় ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। 1985 সালে চাঁপাইনবাবগঞ্জে কোরআনের জন্য শিবিরের কর্মীরা জীবন উৎসর্গ করেছিলেন। কোরআনের জন্য জীবন দিতে ছাত্র শিবির কখনো পিছপা হবে না। সেই চাঁপাইনবাবগঞ্জে জীবন দেওয়ার ধারাবাহিকতাই কিন্তু আজকে রাকসু বিজয় শিবিরের। অতএব সেই 85 সাল সেই ঘটনা যেরকম শিবির স্মরণ করে, এই বিএনপি সন্ত্রাসীদের কোরআনুল কারীম প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা করা এটাও স্মরণ করবে, যদিও কেউ শহীদ হয় নাই, কিন্তু মসজিদের ভিতরে অসংখ্য ভাই রক্তাক্ত হয়েছে। তিনি বলেন, বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেসিবাদী আচরণ পরিহার করুন, কোরআনের কার্যক্রমে বাধা প্রদান থেকে বিরত থাকুন, নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝে দায়িত্বশীল আচরণ করুন। তিনি ছাত্র শিবির কর্মীদের আহ্বান জানান, তারা আমাদের একটি দারসুল কোরআন বন্ধ করেছে, আমরা সারা দেশে লক্ষ দারসুল কোরআন চালু করব। সমাবেশ থেকে হামলাকারীদের ছাত্র শিবিরের দেওয়া 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে গ্রেপ্তার ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডে জড়িতদের বিচার দাবি করা হয়।
এর মানে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় সন্ত্রাসীদের, তারপরে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, দায় সম্পূর্ণ ইউনূস সরকারকে নিতে হবে। কারণ কোরআনুল কারিমের প্রোগ্রামের নিরাপত্তা যারা যে সরকার দিতে পারবে না, তাদের থাকার অধিকার নাই। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে শিবিরের দারসুল কোরআন হবে, কোন পান্ডা ঠেকাবে যেন ঠেকায়।